পলাশ আর নিধির জীবন খুবই সুন্দর করে যাচ্ছে। দুজনের মিষ্টি খুনসুটি, একসাথে রান্না, সব মিলিয়ে সুখী পরিবার। দুজনে একসাথে রান্না করে খাবার খায়, একসাথে কলেজে যায়। নিধি পলাশের খুব ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো খেয়াল রাখে, তেমনি পলাশ। মাঝে মাঝে নিধি রাতে ফুপিয়ে ওঠে। পলাশ ব্যস্ত হয়ে জানতে চায়, কি হয়েছে? আব্বা আম্মাকে মনে পড়ছে? পলাশ ভরসার হাত বাড়িয়ে দেয়, শক্ত করে বুকিয়ে জোরে বোঝায়, আমি আছি, আল্লাহ চাইলে থাকবো, ভয় পেও না। মুখে বলে, কেতো না। পলাশের সান্ত্বনা শুনে নিধি চুপ করে ফিসফিস করে বলে, তুমি আমাকে ছেড়ে দিও না পলাশ। ছাড়বো না, তুমি ঘুমাও। ভালোবাসি। আমিও। পরিবার ছেড়ে এই কপত কপতির নিজেদের ছোট্ট সংসার সাজিয়ে নিয়েছে, যেখানে সুখের ছড়াছড়ি। আজকাল নিধির মনে হয় এখন মরে গেলেও শান্তি। শুক্রবার চেয়ারম্যান বাড়িতে গরুর মাংস রান্না হচ্ছে। রাবিয়া নিজ হাতে রান্না করে। 12টার আগেই রান্না শেষ হয়। শাশুড়ির অগোচরে একটা বক্সে 1 বক্স মাংস তরকারি আলাদা করে ফ্রিজে রেখে দেয়। ওনার মনের ভাব শিমুলকে দিয়ে পলাশের বাসায় পাঠাবেন। 3 মাস হতে চলল, পলাশের খাওয়া দেখা হয় না। যদিও নিধি পলাশের খুব ভালো যত্ন নেয়, কিন্তু মা তো মনটা পড়ে। এর মাঝে ডাক্তারের নাম করে এক বিকেলে পুষ্পকে বগল দাবা করে পলাশের বাসায় গিয়েছিলেন। নিধি যে কি খুশি হয়েছিল তা একমাত্র আল্লাহ জানে। পাগল মেয়ে পারে না রাবিয়াকে কোলে নিয়ে ফেলে। একটু পরে পরে কেমন বাচ্চার মতন চুমু খেয়ে মিষ্টি করে হাসে। পুষ্প যে তার ছাত্রী সে কথা ভুলে দুই যা হাসি খুশিতে সময় কাটিয়েছে। রাবিয়া 2 বইয়ের মিল দেখে খুব খুশি হয়। রাবিয়ার মনে হয় শাশুড়ি যদি ভালো হয় তাহলে বউ ভালো হতে বাধ্য, কারণ মেয়েটা তো বাবার ঘরে মাত্র মেয়ে ছিল, ওরার জন্য পাখা ছিল। এই পারিবারিক চাপ তো সে আগে পায়নি, কিন্তু শাশুড়ি তো মেয়ে থেকে বউ হয়েছে, শাশুড়ির সাথে সংসারে থেকেছে, তারপর নিজে শাশুড়ি হয়েছে। তাহলে কে বেশি অভিজ্ঞ? অবশ্যই শাশুড়ি। শাশুড়ি বউকে আপন করে নিলেই তো মেয়েটা নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে পারবে। আদর দিয়ে বোঝালে, শেখালে, দেখিয়ে দিলে মেয়েটা সব পারবে। একসময় নিজের মেয়ের চেয়েও আপন ওই পরের বাড়ির মেয়েটাই হবে। পরিবারের রীতিমতো নিজেকে তৈরি করে খাঁটি সোনায় পরিণত হবে। কিন্তু শাশুড়ি তা না করে যদি রাগ দেখায়, কথায় কথায় খোঁটা দেয়, আপন করে কথা বলে, বউকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার শাশুড়ি যেমন তাকে কষ্ট দিয়েছে সেই প্রতিশোধ নিতে চায়, পরে বউয়ের তুলনা দেয়, তাহলে কিভাবে মেয়েটা শ্বশুরবাড়িতে খুশি থাকবে? কিভাবে শাশুড়িকে নিজের মায়ের মতন মানাবে? মুখে না বলুক, মনে যেই কষ্টের পাহাড় জমে তা সারা জীবন থেকে যায়। হয়তো কখনো প্রকাশ করা যায় না, কিন্তু এই কষ্টটা সারা জীবন খোঁচায়, জ্বালায়। যেমনটা পেশাকারের প্রতি রাবিয়া পেশাকারকে আম্মা বলে, কিন্তু মনের কষ্ট কি কমেছে? কমেনি। হয়তো সারা জীবন চাইলেও কমানো সম্ভব না। রাবিয়া তার বউদের সাথে এমন করবে না, তার মেয়ে নেই, এই দুটো তার মেয়ে। এইসব ভাবতে ভাবতেই রাবিয়ার চোখের পানি আসে। আহা, যৌবনের সবটা সময় শাশুড়িকে ভয় পেয়ে কাটিয়ে দিল। নিজের ইচ্ছা মতন কিছু করা হয়নি। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। দুপুরে খাওয়ার টেবিলে সবাই খেতে বসেছে। রাবেয়া নামাজ পড়ছে, বিধায় আসতে একটু সময় লাগছে। পুষ্প আর ফুলি সব টেবিলে নিয়ে আসে। শিমুলের পাশে চেয়ার খালি। পুষ্প মুচকি হাসে, আজকে পাশে বসতে বলবে এটা নিশ্চিত। সবাই খাওয়া শুরু করলে শিমুল চেয়ারে বসতে বলে, পুষ্প বসে। শিমুলের প্লেটে গরুর মাংস তুলে দেয়। এই কয়েক মাসের সংসারে পুষ্প বুঝে গেছে শিমুল গরুর মাংস অনেক পছন্দ করে। যেদিন গরুর মাংস রান্না হয় শিমুল 1 প্লেট ভাত বেশি খায়। শিমুল খেতে খেতে পুষ্পকে ভাত নিতে ইশারা করে। পুষ্প ভাত নেয়, এখন কি নেবে বুঝে উঠতে পারে না। তার প্লেটের দিকে পেশাকার তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে। এইভাবে কেউ তাকিয়ে থাকলে গলা দিয়ে ভাত নামে না। সে আর চোখে তার শাশুড়িকে খোঁজে। রাবিয়া মাত্র এসে চেয়ার টেনে বসেছে। সবসময় রাবিয়া পুষ্পকে সব দিয়ে দেয়। পেশাকারের ভয়ে সে পুষ্প ঠিকঠাক খাবার প্লেটে নেয় না, এটা রাবিয়া জানে। তাই তো নিজে উদ্যোগে বউকে এটা সেটা তুলে দেয়। আজকে পুষ্প কি করবে বুঝতে পারে না। লবণ দিয়ে ভাত মাখিয়ে জগ থেকে গ্লাসে পানি ঢালে, তারপর ঢকঢক করে পানি খায়। সুইটির প্লেটে 1 গাদা মাংস দিয়ে বলল, খা বই। শিমুল পুষ্পর প্লেটের দিকে তাকিয়ে বলল, কি হলো, মাংস নাও। পুষ্প কিছু বলার আগে পেশাকার বাসি তরকারি বাটি এগিয়ে বলল, বাসি তরকারি আগে খেয়ে শেষ করুক, কতখানি তরকারি ফেলাবে নাকি? শিমুল গম্ভীর গলায় বলল, বাসি তরকারি রাতে খাবে, এখন মাংস নাও। পুষ্প কি করবে বোঝে না। সে কিছু বুঝে ওঠার আগে পেশাকার নিজে হাতে বাসি তরকারির অর্ধেক পুষ্পর প্লেটে দিয়ে বলল, জামাইয়ের বাড়িতে এসে নতুন নতুন তরকারি খাওয়ার অভ্যাস পাল্টাও, আগে পুরাতনগুলো শেষ করতে হবে, এটাই নিয়ম। না চাইতে পুষ্পর চোখে পানি চলে আসে।
এমন না সে বাসি তরকারি খায় না, কিন্তু আজকে সবার সামনে এমন ব্যবহারে পুষ্পর ঠোঁট মৃদু কেঁপে চোখের পানি টলটল করে ওঠে। এই ভগ্নদশা শিমুলের সামনে আনতে চায় না, তাই নিজেকে লুকাতে বাসি টমেটোর তরকারি দিয়ে এক লংমা ভাত মুখে দেয়। শিমুল পুষ্পর মতিগতি সবটা লক্ষ্য করে, তার খাওয়া থেমে যায়। বারবার বইয়ের নত মুখের দিকে তাকাচ্ছে। পেশাকার থেমে নেয়, নিজ গলায় কড়কড়িয়ে বলল, আমাদের কালে আমাদের শাশুড়ি যা দিত তাই চুপচাপ খেতাম। এখন এর বউদের মতো লজ্জাহীন ছিলাম না। এখন এই বউরা তো শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, একসাথে খেতে বসে যায়, তাও জামাইয়ের সাথে। কি বেলা আজ লজ্জাহীনের যুগ আসলো। থেমে পুষ্পকে বলল, খাও না কেন? নাকি গরুর মাংস দেখে বাসি পেটে ঢুকে না? বাপের বাড়িতে কি এর চেয়ে ভালো খেতে নাকি? কোন বাড়ি থেকে এসেছো জানা আছে, যত ঢং। পুষ্প চোখ দিয়ে ভাতের প্লেটে টপ টপ পানি পড়ে। মাথা নিচু করে পুষ্প বুঝতে পারছে সবাই তার দিকে তাকিয়ে আছে। সবার সামনে এগুলো বলাতে লজ্জায় তার ইচ্ছে করছে মরে যেতে। খেতে বসে এত অপমান। রাবিয়ার ছেলের চোখে ক্রোধ ঠিক বুঝে গেল। ব্যস্ত গলায় বলল, আম্মা থামেন তো, যার যেটা ইচ্ছে থাক। পেশাকার খেকিয়ে বলল, কেন, বাসি তরকারি কি খারাপ নাকি? তোমরা যেভাবে ননির পুতুলের মতো তোলামেশা করো, মনে হয় খুকি। এত খুকি হলে জামাইয়ের। পেশাকারের কথা শেষ হবার আগে শিমুল তার কাছের প্লেটটা শব্দে ফ্লোরে ছুঁড়ে মারে। ঝনঝন করে প্লেটের টুকরো টুকরো হয়ে যায়। ভাত মাংস এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। শিমুলের এমন কাজে সবাই হতভম্ব। পুষ্প মুখ এঁটো হাতে চেপে ধরে। শিমুল ফোঁস করে পুষ্পর দিকে হাত উঁচিয়ে বলল, এটা কি কুত্তা ধরে এনেছি? হ্যাঁ, হাতে বিস্কুট দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে নাচাবে। তোমরা ওর সাথে কি করো আমি দেখি না? পাগল পেয়েছো? রাবিয়ার ছেলেকে মানাতে চাইলে শিমুল শোনে না, পেশাকারও থামে না। পুষ্প ওনাকে দেখে ভাবে একটা মহিলা কতটা নির্লজ্জ আর বেহায়া হলে সবসময় পুষ্প পিছনে লেগে থাকে। পেশাকার বলল, তুই এইভাবে কথা বলতেছিস কেন? মহিলাদের কথায় কান কম দে, বউরের শাসনে রাখ। শিমুল দাঁত কিরমিরিয়ে বলল, তুমি আমাকে এসব শিখাবে? আগে নিজে শেখো মানুষকে কিভাবে মূল্য দিতে হয়, বেয়াদব মহিলা। পেশাকার চোখ বড় বড় করে তাকিয়ে পুষ্পর প্লেটে মাংসের বাটি ঢেলে দেয়। ওনার কাছে পুষ্প হতবম্ব হয়ে যায়। গালে স্পষ্ট পানির রেখা। খা, ইচ্ছে মতো খা। তোর জামাই তো পাগল হয়ে গেল, সবগুলো মাংস খেয়ে উঠবি, খা। ও অবাক হয়ে শিমুলের দিকে তাকায়। শিমুলের চোখ তখন অগ্নিবর্ণ ধারণ করেছে। সে রাবেয়ার দিকে ফিরে বলল, মা, এই মহিলারে থামতে বলো। রাবেয়া নিজেও হতবম্ব। আম্মা এগুলো কি করছেন? মাথা ঠিক আছে? শিমুল পা দিয়ে চেয়ারে লাথি মেরে চেয়ার উল্টে ফেলে হনহনিয়ে রুমে চলে যায়। শিমুল না খেয়ে চলে যাওয়াতে পুষ্প আরো কষ্ট হয়। প্লেটে মাংসের দিকে ঝাপসা চোখে তাকায়। এই মাংস নিয়ে এত কাহিনী। হঠাৎ করে পুষ্প তার আম্মাকে মনে পড়ে যায়। মাংসের দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদে। লজ্জায় মাথা নিচু করে রেখেছে, বুকের ব্যথা হচ্ছে। তার সাথে আর কেউ এমন ব্যবহার করেনি। পুষ্প উঠে দাঁড়ায়। পেশাকার সেদিকে তাকিয়ে বলল, না খেয়ে উঠলি যে, জম্মের মাংস খা। শওকাত হাওলাদারের মনে হলো এটা একটু বেশি হয়ে যাচ্ছে। পেশাকারের দিকে তাকিয়ে বলল, আম্মা চুপ করেন না, কি শুরু করলেন? পুষ্প মাথা নিচু করে রুমে চলে যায়। ইস, এর থেকে মরণ ভালো না। শিমুল পুষ্পর দিকে তাকায়। পুষ্পর হাত ধরে বলল, তোকে আমি সুখী করতে পারছি না পুষ্প, আমি সরি রে। পুষ্প শিমুলকে শক্ত করে জড়িয়ে ধরে, বুকে মাথা রেখে বলল, তোমাকে পেয়ে আমি খুব সুখী। তুমি এসব কথায় কান দিও না তো, পরিবারে এমন একটু একটু হয়ই। শিমুল কাতর চোখে তাকিয়ে থাকে। পুষ্প ঝামেলা পছন্দ করে না, এটা শিমুল জানে। তাই তো শিমুলকে ঝামেলা থেকে বাঁচাতে চায়। চুপচাপ সব সয়ে নিতে চায়। দীর্ঘশ্বাস ফেলে পুষ্পর মাথায় চুমু দেয়। পুষ্প নিঃশব্দে কাঁদে। তার আম্মাকে মনে পড়ছে। বিয়ের আগে তার আম্মা রান্না হলেই খাবার খেতে ঘ্যান ঘ্যান করতো, আর এখন পুষ্প মিজান শেখের আদরের মেয়ে। প্রেম করে বিয়ে করেছে বিধায় মেয়ের প্রতি একটা চাপা রাগ আছে। কিন্তু রাগ কতক্ষণ রাখবে? শিমুল যখন আব্বা আম্মা বলে ডাকে তখন মনে অজানা খুশির রেশ তোলা দেয়। শিমুলকে যতটা উগ্র ভেবেছিল ততটা নয়। পুষ্পকে দেখে বোঝা যায় শিমুলের সাথে পুষ্প কতটা সুখী। পুষ্প সব দিক দিয়েই শিমুল খেয়াল রাখে। মিজানের রোকসানা ঠিক করে পুষ্পকে দেখতে যাবে। বুধবার সকালে রাবিয়া বাথরুমে আছাড় খেয়ে পড়ে কোমরে ব্যথা পায়। মিজান শাখার রোকসানা এই উছিলাই চেয়ারম্যান বাড়িতে আসে।
রাবিয়া বিছানা থেকে উঠতে পারে না। শওকত হাওলাদার শিমুলকে জরুরি এক কাজে থানায় পাঠায়। পুষ্প নিজেকে খুব অসহায় লাগে। তার আব্বা আম্মা আসবে, কি রান্না করবে বুঝতে পারে না। ফুলি পুষ্প ছটপাটানি দেখে বলল, ভাবি, আপনি খালি খালি চিন্তা করতেছেন। ফ্রিজে খাসি আর গরুর মাংস আছে, একটা নামাইয়া রানলেই তো হয়। পুষ্প আমতা আমতা করে বলল। কেউ যদি কিছু বলে? ফুলি হাত নেড়ে বলল, কি তা কইবো আবার, মেহমান আইলে তো ভালা কিছু রান্ধন বাড়ন লাগে না। আপনি খালি ভয় পান। আমি হইলে দেখতেন তুইল্লা করছে ছুইল্লা দিতাম। পুষ্প হাসে। সেদিনের পর থেকে পুষ্প সুইটি আর পেশাকারের গম্ভীর গলার প্রতিবাদ করে। বেশি লাই দিয়েছে বলে এরা মাথায় বসে কাঁঠাল খাওয়ার সুযোগ পাচ্ছে। তবে প্রতিবাদ না বলে এটাকে নরম কথা বললেও চলে। পুষ্পর এমন তর্ক করে অভ্যাস নেই, কিন্তু এদের ব্যবহার দেখলে মনে হয় ঝগড়া না করে এই বাড়িতে টিকে থাকা সম্ভব না। পুষ্প এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে ফুলি হাত ধরে বলল, ভাবি, 10টা বাইজা যাইতাছে, কখন রান্না বসামু, কি রানবো এইটা তো কন। পুষ্প মাথা নেড়ে বলল, আম্মাকে জিজ্ঞাসা করে আসি কি রান্না করব। শওকত হাওলাদার ড্রয়িং রুম থেকে পুষ্পর কথা শুনে বলল, সেদিন না ব্রয়লার মুরগি আনলাম, মুরগি, মাছ আর সাদা ভাত রান্না করো। তোমার শাশুড়ি ঘুমাচ্ছে, আর ডাক দেওয়ার দরকার নেই। পুষ্প শ্বশুরের উপরে আর কথা বলার সাহস পায় না। গরুর মাংস, খাসির মাংস উপেক্ষা করে ব্রয়লার মুরগি রান্না করে। পুষ্পর চোখ ছলছল করে ওঠে। তার আব্বা ব্রয়লার মুরগি পছন্দ করে না। পুষ্পর ইচ্ছা করছিল গরুর মাংস রাঁধতে, কিন্তু পুষ্প অসহায়। তার বুকটা টনটন করে ওঠে। কি মেয়ে হলো, মা বাবা আসবে, একটু মন মতন রান্না করতে পারে না? হ্যাঁ, এটা ঠিক, তার আব্বা আম্মা বাড়িতে ভালো মন্দ খায়। তার আব্বার তো হোটেল আছে, কিন্তু তার বাড়িতে আসবে, একটু ভালো কিছু রান্না করতে না পারলে কিভাবে হয়? চেয়ারম্যান বাড়ির মন মতো যদি শিমুল বিয়ে করত, তাহলে কি মেয়ের বাবার বাড়ির লোককে এভাবে আপ্যায়ন করা হতো? হয়তো না। পুষ্প তো প্রেম করে বিয়ে করেছে, তাই তার সবকিছুতেই অবহেলা। নিঃশব্দে পুষ্পর চোখের পানি পড়ে। তার চোখগুলো আজকাল বেহায়া হয়ে গেছে। বিয়ের পর থেকে চোখ থেকে পানি গড়ায় বেশি। চুপচাপ পুষ্প রান্না শেষ করে। ফুলি গজগজ করে বলল, খালা ছাড়া এই বাড়ির সব দিখানে খারাপ। 12টা নাগাদ মিজান শেখ আর রোকসানা চেয়ারম্যান বাড়িতে আসে। 3 পদের মিষ্টি আর 4 রকমের ফল, বিস্কুট, চানাচুর নিয়ে আসে। পেশাকার এগুলোর দিকে এমনভাবে তাকালো মনে হলো গরুর পায়খানা নিয়ে এসেছে। রোকসানা মেয়েকে দেখে খুব খুশি। বাড়ির চারিদিকে আভিজাত্যের ছোঁয়া ফুটে আছে। প্রথমে রাবিয়ার সাথে গিয়ে রুমে দেখা করে। ওনারা ড্রয়িং রুমে বসে। পুষ্প আশা করেছিল শিমুল দুপুরে আসবে, কিন্তু ফোন করে যখন জানতে পারল শিমুল আসতে আরো দেরি হবে, তখন তার ভগ্ন মন আরো মুচড়ে গেল। শিমুল কাছে থাকলে তার সাহস লাগে, কোনো কিছুতেই চিন্তা হয় না। দুপুরে খাওয়ার সময় হলে সবাই একসাথে খেতে বসে। মুরগির মাংস দেখে রাবিয়া অবাক হয়, পুষ্পর দিকে তাকায়। পুষ্প তার শাশুড়ির মুখের কথা চোখের দৃষ্টি বুঝে নেয়। ছলছল চোখে সবাইকে ভাত বেড়ে দেয়। মিজান আর রোকসানা কোনো কথা না বলে চুপচাপ ভাত খায়। পুষ্প তার আব্বা আম্মার খাওয়া দেখে চোখের পানি আটকাতে পারে না। তরকারি আনার বাহানায় রান্নাঘরে গিয়ে চোখ মুছে। খাওয়া দাওয়ার পরে সবাই ড্রয়িং রুমে বসে সবাই অনেকক্ষণ কথা বলে। পাশের বাড়ি এক মেয়ে নাকি পালিয়ে গেছে। এই প্রসঙ্গ আসতেই পেশাকার মুখ অন্ধকার করে বলল, আজকালকার মেয়েরা এত অসভ্য, মা বাপের বার চায় না, নিজেই নিজের নাগর জুটিয়ে নেয়। পুষ্প যেহেতু প্রেম করেই বিয়েটা করেছে, তাই স্বাভাবিকভাবেই এই কথাটা পুষ্পর গায়ে লাগে। অন্য সময় হলে এতটা খারাপ লাগতো না, কিন্তু বাবা মায়ের সামনে বলাতে খারাপ লাগলো। আর চোখে তার আম্মার দিকে তাকায়। অতিথির সামনে এমন কথায় রাবিয়া বিব্রত হয়, তাই কথা ঘুরিয়ে নিতে বলল, আম্মা, এখনই যুগ পাল্টিয়ে গেছে, যুগ এখন এই তালেই চলে। পেশাকার যেন আজ প্রতিজ্ঞা করেছে পুষ্পর বাবা মাকে অপমান করবেই, তাই তো কাটকাট গলায় বলল, আরে বউ, যুগের কথা বাদ দাও, আসল কথা হয়েছে বাপ মাই এগুলারে পোলার পেছনে লাগিয়ে দেয়। বলে কি মেয়ে সামলাতে পারে না, কথা শুনে না। আমি বলি এমন মা বাপেরে জুতায় গু লাগিয়ে থাবড়ানো দরকার। পুষ্প থতমত খেয়ে তার আব্বা আম্মার দিকে তাকায়। দুজনের মুখই গম্ভীর হয়ে গেছে। পেশাকারের কথায় যে কষ্ট পেয়েছে এটা স্পষ্ট। শওকত হাওলাদার যেন তার মায়ের কথায় সঙ্গ দিতেও বলল, ছোট ছোট মেয়েরা যে এসব কি বুঝে আল্লাহই জানে। রাবিয়া বেআই বেয়ানের দিকে তাকিয়ে তাদের মনের অবস্থা কিছুটা টের পায়। এই প্রসঙ্গ বদলাতে বলল, আচ্ছা, এসব বাদ দেন তো। মিজান ভাই বলেন
হোটেলের কি অবস্থা? মিজানের মনে তখন পাহাড় সমান কষ্ট ভিড় জমিয়েছে, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে বলল, চলছে আপা, ভালোই। কথায় কথায় আরেক প্রসঙ্গ আসে। মেম্বারের বোনের বিয়ে হয়েছে। মেম্বার নাকি শিমুলের সাথে বিয়ে দিতে চেয়েছিল, কোনো চাওয়া পাওয়া ছিল না, কিন্তু ওনারা মেয়েকে কত কিছু দিয়েছে। মজিব হাওলাদার ঠেস দিয়ে বলল, আজকাল চেয়ে নিলে তো চাওয়া জিনিসই পায়, আর কোনো দাবি না থাকলে আরো বেশি দেয়। মিজান শেখ সব শুনে কিছু না বললে কেমন দেখায়, তাই কথায় তাল মেলাতে বলল, পেশাকার মাথা নেড়ে বলল, আজকালে মেয়ের বাপেরা তো ফাঁদ পেতেই থাকে। কোনো মতে মেয়ে বিদায় দিতে পারলেই হলো। সব আনিচ আনিচ, মাক না মেয়ে দিতে পারলেই আছে। তখনই শিমুল আসে। শিমুলকে দেখে কথায় ভাঁটা পড়ে। শিমুলের মুখ থমথমে, গম্ভীর। কেউ জানতেই পারল না তাদের কথা প্রথম থেকে শিমুলের কানে গেছে। সব কথা শুনেই তো মুখ গম্ভীর। আলতো এসে শ্বশুর শাশুড়িকে ভালো মন্দ জিজ্ঞাসা করে। শিমুল আসার পরে মিজান আর রোকসানা উঠে যায়। রোকসানা পুষ্পকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মায়ের কান্না দেখে পুষ্প নিজেও কেঁদে দেয়। তার মায়ের কান্নার কারণ পুষ্পর অজানা নয়। ওনারা চলে গেলে শিমুল খেতে বসে। পুষ্প আজকে চুপ থাকে না। মা বাবাকে করা অপমান বুকে দকদকে করে জ্বলছে। শিমুল রুমে গেলে পুষ্প তাকে সব বলে। কখনো নালিশ না করা পুষ্প আজকে মা বাবার করা অপমান মানতে পারে না। শিমুলকে বলতে বলতে কেঁদে দেয়। পরিবারের মানুষের এমন ব্যবহারে শিমুল স্তব্ধ। বিয়ের পরের দিন থেকে ওনারা যা করছে, অন্য ছেলে হলে এতদিনে কিয়ামত করে ফেলতো, কিন্তু শিমুল চুপ আছে। কারণ হলো তার মা। সে কিছু করলে বা বললেই সব দোষ গিয়ে চাপবে তার মায়ের উপর। কিন্তু সবাই সহ্যের সীমা অতিক্রম করে ফেলেছে। ওনারা হয়তো ভুলে গিয়েছে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। ঘটনাটা এখানে থামলেও পারত, তা হয়নি। সন্ধ্যায় পুষ্পর গায়ের সাথে লেগে সুইটির হাত থেকে মোবাইল ফোন পড়ে গ্লাস ভেঙে গেছে। সুইটি রেগে এক থাপড়ে পুষ্পর নরম গালে তার 5 আঙুলের দাগ বসিয়ে দিয়েছে। ঘটনা এত তাড়াতাড়ি ঘটেছে যে পুষ্প কিছু বুঝে উঠতে পারেনি। যখন বুঝলো তখন সেও সুইটির গালে থাপ্পড় দিয়ে দেয়। সুইটি গলা ছেড়ে চিৎকার করে কাঁদে। মজিব, শৌকত হাওলাদার, পেশাকার, রাবিয়া সবাই ছুটে আসে। শিমুল এগিয়ে আসে না। সে তার দরজায় দাঁড়িয়ে ব্যাপারটা দেখে। সুইটি ইনি বিনি পুষ্পকে দোষী বানায়। সে নিজেও যে থাপ্পড় দিয়েছে এটা ভুলেও বলে না। বাবা মাকে অপমান করার কারণে এমনিতেই পুষ্পর মন খারাপ। এখন সুইটির মিথ্যা অপমানে শরীর রিরি করে ওঠে। ক্ষিপ্ত গলায় বলল, আপনি মিথ্যে বলেন কেন? আপনি আগে আমাকে থাপ্পড় দেননি। পেশাকার তেড়ে এসে বলল, ও থাপ্পড় দিলে কি তোমার কেউ থাপ্পড় দিতে হবে? কেন দিব না? আমি তো কোনো অন্যায় করিনি। উনি আমাকে মারলেন কেন? আমার নাতনির নানির বাড়ি, যা ইচ্ছা করবে। তুই ফকিরনি, মাথা পেতে সব মেনে নিবি। বেশি কথা বললে আমিও থাপ্পড় দেব। পুষ্প মাথা নেড়ে বলল, আসেন থাপ্পড় দেন। আমারও হাত আছে, আমিও দিব। বিয়ের পর থেকে কম জ্বালাচ্ছেন না, শয়তান মহিলা। পেশাকার স্বামীর মুখের দিকে তাকায়। মজিব হাওলাদার তেড়ে এসে বলল, ছোট লোকের বাচ্চা, মুখে মুখে তর্ক করিস কেন? বাবা নিয়ে কথা বলাতে পুষ্প চোখ বেয়ে টপ টপ পানি পড়ে। কান্না ভেজায় গলায় বলল, কথায় কথায় বাবা মা টানেন কেন? দোষ করলে আমি করেছি, আমার আব্বা আম্মা কি করেছে? যা বলার আমাকে বলবেন। মজিব হাওলাদার পুষ্পর সামনে গিয়ে দাঁড়ায়। তুই আমারে কথা শেখাবি? পুষ্প চুপ করে থাকে না। রাবিয়া পরিস্থিতি সামলাতে চায়, কিন্তু পরিস্থিতি তখন অন্য ধারায় চলে গেছে। শিমুল শান্ত চোখে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে, যেন ঝড় আসার পূর্ব মুহূর্ত। মজিব হাওলাদার বলল, সুইটির পা ধরে ক্ষমা চা। পুষ্প মাথা নেড়ে বলল, আমি কোনো অন্যায় করিনি, জীবনেও ক্ষমা চাইব না। মজিব হাওলাদার তার বলিষ্ঠ থাবা দিয়ে পুষ্পর চুল টেনে ধরে। পুষ্প ব্যথায় কোকিয়ে উঠলে শিমুল এসে ছাড়ায়। তার হাত পা কাঁপছে। শক্ত করে মজিব হাওলাদারের হাত ধরে উচ্চস্বরে বলল, তোমার হাতটা ভেঙে দেই। আমার বউয়ের গায়ে হাত তোলা সাহস কই পাও? পেশাকার বলল, তোর বউ কি করেছে সেটা আগে শোন। শিমুলের চোখ রাগে লাল হয়ে যায়। আমি সব দেখেছি। তারপর মজিব হাওলাদার দিকে তাকিয়ে বলল, আমার বউ ক্ষমা চাইবে না, কি করবে? মজিব কটকট করে বলল, ক্ষমা চাইতেই হবে। সুইটিকে দেখিয়ে শিমুল বলল, এর মতো খারাপ মেয়ের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। রাবে আর পেশাকার দুজনকে দুই দিকে টেনে নিলেন। শিমুল বলল, আজকে আমার শ্বশুর শাশুড়িকে এগুলো বলার মানেটা কি? পেশাকার হাহা করে বলল, কান লাগেনি, জামাইয়ের কানে লাগিয়ে দিয়েছে। শিমুল চিবিয়ে চিবিয়ে বলল, আমি নিজের কানে শুনেছি। আচ্ছা, প্রেম করলে কি মেয়েটা একা একা প্রেম করতে পারে? ছেলেটা করে না?
ছেলেটা সম্মতি ছাড়া কি প্রেম হয়? তাহলে মেয়ের মা বাবাই কেন কথা শুনবে? ছেলের বাবা মাও তো একই কথাগুলো শোনার যোগ্য। মেয়ের বাবা মাকে যদি জুতায় গু ভরিয়ে থাপড়ানো হয়, তাহলে ছেলের বাবা মাকেও থাপড়াতে হবে, তাই না আব্বা? শওকত হাওলাদার বলল, আমাদের মতো পরিবারে মেয়ে দিতে পেরেছে, এটাই তো অনেক। তাই বলে আপনারা এইভাবে অপমান করবেন? ঘরে গরুর মাংস থাকার পরেও কেন রান্না করা হয়নি? আমি প্রেম করে বিয়ে করেছি বলে? শওকত হাওলাদার বলল, ছোট লোকদের এর চেয়ে ভালো খাবার গলা দিয়ে নামবে না। পুষ্প বলল, বারবার আমার আব্বাকে ছোট লোক কেন বললেন? শিমুল পুষ্পকে থামিয়ে বলল, এমনিতেই তো মাঝে মাঝে গরুর মাংস খাসির মাংস রান্না হয়, আজকে কেন হলো না? সোজা উত্তর দিন। শওকত হাওলাদার চোখ পাকিয়ে বলল, নিজের টাকায় শ্বশুরকে ভালো মন্দ খাওয়া, আমার টাকায় তো বউ নিয়ে খাস, এখন তোর শ্বশুর বাড়ির লোককেও খাওয়াবো নাকি? টাকার খোটা দেওয়াতে শিমুল স্তব্ধ হয়ে যায়। আমাকে খোটা দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি। 1 টাকা ইনকামের মুরদ নেই, তার আবার বড় বড় কথা। আমি আপনার রাজনৈতিক সব কাজ করি, তাই আপনি আমাকে টাকা দেন। মাগনা তো টাকা নেই না। শওকত হাওলাদারের গলার স্বর আরো বেড়ে যায়। বিয়ে মনে হয় তুই একাই করেছিস, আর কেউ করে না? বিয়ে করে নাটক শুরু করেছে, বউ পড়ায়, শ্বশুর শাশুড়িকে ভালো খাবার খাওয়ানোর আদেশ দেয়, ঘরের মানুষকে যা ইচ্ছা তাই বলিস। এসব করতে হলে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমার বাড়িতে তোর আর তোর বইয়ের মতো অসভ্যের জায়গা নেই। শিমুল স্তব্ধ হয়ে যায়। বাড়ি ছেড়ে চলে যাওয়ার তাড়া দিচ্ছেন? কি বলছেন ভেবে বলছেন তো? এত ভাবার কিছু নেই, তোর মতো কুলাঙ্গা না থাকলে বাল ছিড়ানো যাবে। এক কথায় দু কথায় মুজিব হাওলাদার শওকতের সাথে শিমুলের তৌমুল ঝগড়া হয়। রাবিয়া ছাড়া সবাই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। মুজিব হাওলাদার বলল, বউ পালার মুরত থাকলে তো বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে সাহস করবে? সে হ্যাডাম আসে নাকি খালি চিল্লাইতেই পারে? শিমুল অবাক হয়ে বলল, আমি বউ পালতে পারবো না? কুত্তার মতো ঘুলেও 1 কেজি চালের টাকা বের করতে পারবে না? আজাইরা খাস তো খবর নাই, গায়ে তেল নিজের টাকায় মাখ। ঝগড়ার এক পর্যায়ে শিমুল পুষ্পকে নিয়ে রুমে ঢুকে। কিছুক্ষণের মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পুষ্পর হাত ধরে বেরিয়ে যায়। রাবিয়া আহাজারি করে ওঠে। শিমুল আর পুষ্প ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে। শিমুল কিছু না বলে ঢাকার বাসে ওঠে। সে নাকি বউ পালতে পারবে না। এত অপমান, নিজের পরিবারের কাছ থেকে এত অপমান। শিমুল এত কম দামি থাকলো না অমানুষের এই বাড়িতে। রাত 2টা, মাঝে মধ্যে গাড়ির হর্ন, যাত্রীদের আসা যাওয়া, গভীর রাতেও পথচারীর আনাগোনা জানান দিচ্ছে ঢাকার ব্যস্ততার রেশ। কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করে আশেপাশে ঘুরছে। পুষ্প আর শিমুল কাউন্টারে একটা বেঞ্চে বসে আছে। পুষ্প ছোট্ট ব্যাগটা এক হাতে ধরে, আর এক হাতে শিমুলের কনুই শক্ত করে ধরে রেখেছে। পুষ্পর এই প্রথম ঢাকায় আসা। রাতের ঢাকা দেখতে খুব সুন্দর, কিন্তু এই মুহূর্তে লাল নীল বাতি জ্বালানো ঢাকা পুষ্পর কাছে ভালো লাগছে না। মাথায় গিজগিজ করছে একগাদা চিন্তা। সে কিছুক্ষণ পর পর চোখ ঘুরিয়ে ভ্রু কুচকোনো শিমুলকে দেখছে। মাথায় একটা কথাই ঘুরছে, কোথায় যাবে। আর শিমুলের মাথায় একটা কথাই ঘুরছে, সে নাকি বউ পালতে পারবে না। পেলে দেখাবে যে শিমুল পারে কিনা। ঢাকা এসেছে, কিন্তু এত রাতে একটা মেয়ে নিয়ে বেশিক্ষণ তো এই কাউন্টারে বসে থাকা যাবে না। কি করা যায় ভাবতেই হাতের মোবাইল দিয়ে ভার্সিটির বন্ধু আলিফকে ফোন দেয়। ভার্সিটি অনেক বন্ধুই আছে, তার মধ্যে আলিফ বেশি ঘনিষ্ঠ ছিল। কয়েকবার রিং হওয়ার পরে ফোন রিসিভ হয়। আলিফ চিগেই ছিল। ফোন রিসিভ করে উৎফুল্ল গলায় বলল, কি রে মাম্মা, এতদিনে মনে পড়লো? শিমুল হেসে দিয়ে বলল, হ্যাঁ, কেমন আছিস বল? ভালো, তুই? এই তো ঠিকঠাক। এত রাতে কি মনে করে? মামা, একটা সমস্যায় পড়ে তোকে ফোন করলাম। কি সমস্যা? শিমুল খানিকটা ইতস্তত করে বলল, ঢাকায় এসেছি, সাথে তোর ভাবিও আছে। এত রাতে কই যাব? তোর বাসা কাছে, ভাবলাম রাতটা যদি থাকার ব্যবস্থা করে দিতে পারতি। আলিফ চুপ করে থেকে বলল, আসলে আমাদের বাসায় তো আজকে অনেক গেস্ট আছে। এত মানুষ যে সবাই ফ্লোরে বিছানা করে ঘুমোচ্ছে, তোরা আসলে কোথায় জায়গা দিব? ঢাকা বাসায় বুঝিসই তো। শিমুল আলিফের এই কথার অন্তরালে সুপ্ত কথাটা বুঝে নেয়। সামনে ঘা লাগে, তারপরও বেহা হয়ে ধরা গলায় বলল, আমার বউয়ের একটু জায়গা দিলেই হবে, আমি আশেপাশে ঘুরে ফিরেই রাত পার করে দেব। আলিফ বোধহয় বিরক্ত হয়, মুখে চকারান্ত শব্দ করে বলল,
আরে মামা, বুঝোস না কেন? আম্মাই শুনলে রাগ করবে। বাসায় মানুষে ভরা, তার মাঝে আবার তোরা আসলে কেমন কি? শিমুল দমে যায়। পুষ্পর মলিন মুখের দিকে তাকিয়ে পুনরায় বলল, দেখ না ভাই, একটু ব্যবস্থা করে দিতে পারলে। শিমুলের কথা শেষ হওয়ার আগে ফোন কেটে যায়। শিমুল আবার ফোন দেয়। ওপার পেছ থেকে নারী গলায় কেউ বলে সংযোগ দেওয়া সম্ভব না। আলভির এই কাজে শিমুল বেশ অবাক হয়। এই আলভিকেই সব পরীক্ষা তার খাতা দেখিয়ে পাশ করিয়েছে, কতবার ভার্সিটির ফিস দিয়ে সাহায্য করেছে, আর এখন আরো কয়েকজনের কাছে ফোন দেয়। এই হেনা তেনা বাহানা শোনে, বন্ধুদের কথার আড়ালে থাকা ক্ষতবিক্ষত কথাগুলো বোঝে। শিমুলের গলা শুকিয়ে যায়। মানুষ এত বেইমান হয়? চেহারার রং এত চলতি বদলায়? বিপদে না পড়লে এমন বন্ধু নামের মানুষগুলোকে চেনাই হতো না। শিমুলের টেনশন ঠোঁট সকালে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। পুষ্প পাশে বসে সবটা পর্যবেক্ষণ করে। ধরে রাখা হাত আলগা চাপ দিলে শিমুল তার দিকে তাকায়। পুষ্প ছোট মানুষ, কিন্তু এই ছোট্ট মেয়েটাই শিমুলের স্ত্রী, তার শক্তি। শিমুল কিছু না বললে তার মুখ দেখে পুষ্প পরিস্থিতি আন্দাজ করতে পারছে। এখন রাত 4টার বেশি বাজে, আর কিছুক্ষণ পরেই সকালের আলো ফুটবে। সে আশ্বাস দিয়ে বলল, আমরা রাতটা এখানে বসে থাকলে কি কেউ কিছু বলবে? যদি না বলে তাহলে রাতটা এখানেই বসে থাকি, সকালে না হয় একটা ব্যবস্থা করব। শিমুল পুষ্পর কথায় মাথা ঘুরিয়ে কাউন্টারে বসা মুরব্বি দেখতে লোকটার দিকে তাকায়। ঘন্টা দুয়েক ধরে দুজনে এখানে বসে আছে বিধায় আর চোখে বারবার তাকাচ্ছে। শিমুল আস্তে গলায় বলল, দেখছি। তার মধ্যে কাউন্টারে বসা লোকটা শিমুলকে ডাকে। সে ধীর পায়ে উঠে লোকটার সামনে দাঁড়ায়। শিমুলকে দেখে লোকটা চশমার উপর দিয়ে দেখে আঙুলের ডগায় লেগে থাকা চুন মুখ দিয়ে বলল, কতক্ষণে ধরে বসে আছেন? কই যাইবেন? কয়টা টিকিট লাগবে? শিমুল মাথা নেড়ে বলল, কোথাও যাব না ভাই, আসলে আমরা গ্রাম থেকে এসেছি, রাতে থাকার মতো জায়গা ম্যানেজ করতে পারিনি, তাই এখানে বসে আছি। লোকটা সুচালো চোখে পুষ্পর দিকে তাকায়। কালো বোরখা আড়ালে মুখটা খোলা, পদ্ম পাতার মতন জলজল করা মুখটা দেখে লোকটা বলল, ভাইগা আসেননি? ওনার চোখের দৃষ্টি শিমুলের পছন্দ হয় না। পুষ্পকে আড়াল করে দাঁড়িয়ে বলল, ওটা আমার বউ। লোকটা তখনও শকুনের মতন পুষ্পকে দেখছে, যেন 1000 বছরের কোনো নাম না জানা লোভনীয় ফুল। শিমুল থেকে আশানুরূপ জবাব না পেয়ে লোকটা মিয়ে যাওয়া গলায় বলল, ও আচ্ছা। এক পুরুষ হয়ে আরেক পুরুষের চোখের লোলুভ দৃষ্টি আকাঙ্ক্ষা বুঝতে পেরে শিমুল তার মুখের বাকি কথা টোপ করে গিলে নেয়। ব্যস্ত পায়ে পুষ্পর কাছে এসে পুষ্পকে সাথে নিয়ে রাস্তায় নেমে আসে। দুপুরে খাওয়ার পরে দুজনে আর কিছুই খাওয়া হয়নি। বাসের চিকেন রোল, চিকেন চাপ কিনেছিল, তা পুষ্পকে খেতে বললেও বমির ভয়ে কিছু খেতে রাজি হয়নি। শিমুল রাস্তার পাশে এক চায়ের দোকান থেকে 2 কাপ চা নিয়ে আসে। অনেক জোর করে পুষ্পকে একটা রোল খাওয়ায়। জীবনের প্রথম এত লম্বা পথ জার্নি করে আবার রাস্তায় রাস্তায় ঘুরছে। পুষ্পর আসলেই ক্লান্ত লাগছে। শিমুল খাচ্ছে না, তার টেনশন হচ্ছে। বাড়ি থেকে মাত্র 20,000 টাকা নিয়ে এসেছে। নামে ছাত্রনেতা হলেও শিমুল ধান্দাবাজি করে কখনো কারোর থেকে টাকা আদায় করেনি। হালকা যা টাকা পয়সা পেত, আর তার আব্বা প্রতি মাসের শুরুতে কিছু টাকা দিত। পড়ালেখা শেষ হবার পরে চাকরি করতে বললে শওকত হাওলাদার না করে। নিজ উদ্যোগে শিমুলকে রাজনীতির সাথে জড়িয়ে দেয়। বলেছিল এই রাজনীতির পথ ধরেই তার ভবিষ্যৎ হয়ে যাবে, কিন্তু এখন বুঝতে পারছে এটা কত বড় ভুল ছিল। 20,000 টাকা তার হাতে ছিল, আসার সময় এটাই সাথে করে নিয়ে এসেছে। চায়ের কাপ হাতে নিয়ে এক পা নাড়িয়ে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে পুষ্প শিমুলের হাত ধরে। শিমুল তাকালে পুষ্প তার মিষ্টি হাসিটা দিয়ে বলল, তুমি এত টেনশন করো না তো, চলো আমার আপার বাসায় যাই। শিমুল মাথা টেনে না করে। এমন ফকিরের বেশে পুষ্পর বোনের বাসায় যাওয়ার মানেই হয় না। পুষ্প হাল ছেড়ে শিমুলের কাঁধে মাথা রাখে। শিমুল চুপচাপ খায়। 20,000 টাকা দিয়ে কিভাবে কি করবে তা মনে মনে ছক কষে। বাসা নিতে হবে, পুরো সংসার সাজাতে হবে। ভাবনার এক পর্যায়ে খেয়াল করে পুষ্প তার কাঁধ জড়িয়ে ধরেই ঘুমিয়ে গেছে। প্রিয়তমার মলিন মুখের দিকে তাকিয়ে শিমুলের বুকটা চিনচিন করে ওঠে। তার ফুলকে ফুলের রাজ্যেই মানায়, এমন রাস্তায় না। শিমুল তাকে ফুলের রাজ্যে নিবেই। ফজরের আজান দিয়ে শিমুলের নতুন পথ চলার সূচনা করে। সেই ঘুমন্ত পুষ্পর কপালে হৃদয়ের বিশুদ্ধতম চুমু দেয়। এই পথ চলায় তাকে জিততেই হবে, এই মুখে রাজ্যের হাসি ফোটাতেই হবে। এই শিমুলের প্রতিজ্ঞা। 9টা পর্যন্ত শিমুল আর পুষ্প বাসা খোঁজে। কয়েকটা বাসা পেয়েছিল, কিন্তু ভাড়া খুব বেশি। একটাই ভাড়া 8,000, কিন্তু 2 মাসের অ্যাডভান্স দিতে হবে। শেষমেশ কোনো উপায় না পেয়ে গলির মাঝে টিন শেডের একটা বাসা পায়।
টিনের চালা দেয়া লম্বা বিল্ডিং, তার মধ্যে সারি সারি রুম, কিছুটা অপরিচ্ছন্ন স্যাঁতস্যাঁতে। তাও শিমুল এক রুম নেয়। 3,000 টাকা অ্যাডভান্স দিয়ে রুমে ওঠে। সারা রুম খালি। পুষ্প চোখ বুলিয়ে চারপাশ দেখে। শিমুলের হাতের ব্যাগটা এক কোনায় রেখে পুষ্পর হাত টেনে ধরে। পুষ্প, এই বাসায় থাকতে পারবি তো? এই আলিশান বাড়ি থেকে পুষ্পর মনে হলো এই এক রুমের বাসাটাই সুখকর। শিমুলের বুকে মাথা রেখে বলল, পারবো, তুমি ভালোবাসলে আমি সব পারবো, সব। শিমুল বলল, কোনো একটা কাজ পেলেই ভালোবাসা নিয়ে নিব। কিছুদিন একটু কষ্ট করতে হবে। আমার জন্য একটু সয়ে নে যান। আচ্ছা। পুষ্প আর শিমুল সংসারের খুবই দরকারি যা এগুলো কিনতে বের হয়। শিমুলের হাতে আরো 17,000 টাকা আছে। প্রথমে একটা পাতলা তোষক আর 2টা বালিশ কিনলো 2,000 টাকা দিয়ে। হাড়ি পাতিল টুকটাক যা লাগে এগুলো সব মিলিয়ে 2,000। চাল ডাল আরো খাদ্য সামগ্রী প্রয়োজনে যা লাগে সব একটু একটু করে কিনলো 4,000 টাকার। সব নিয়ে বাসায় আস্তে আস্তে দুপুর হয়ে যায়। দুজনে সেদিন দুপুরে খাবার হোটেলে খায়। পুষ্পর বুকটা পুড়ছে। না, তার বাবা মায়ের জন্য না। বাবা মাকে তো সে কবেই ছেড়ে এসেছে। এখন তার শাশুড়ির জন্য মন পুড়ছে। চেয়ারম্যান বাড়ির এই একটা মানুষের জন্য পুষ্পর বুকে অসীম মায়া। উনি যে মায়ের স্নেহ দিয়েছেন তা অন্য শাশুড়ি দেয় কিনা এটা পুষ্পর জানা নেই, কিন্তু ভাগ্যের ফের পরেই সেই স্নেহ মাথা পেতে নেবার মতন সৌভাগ্য তার নেই। এক ফাঁকে ফোন করে রাবিয়ার সাথে কথা বলে নেয়। রাবিয়া কান্নাজড়িত গলা শোনে। পুষ্প কেঁদে দেয়। আহা, আরেকটা মা পেয়েও হারাতে হলো। জীবনের খেয়া তাদের কোথায় নিয়ে যায় এটাই দেখার বিষয়। এই বাসায় নিয়ম, এখানে 4 সংসার এক চুলায় রান্না করে। ভাড়াটেরা বেশিরভাগ চাকরি করে। সবাই কাজ করে এসে রাতে রান্না বসায়। লাইন ধরে চুলায় ভাগ পেতে হয়। এতজনের মাঝে পুষ্প অস্বস্তি বোধ করে। শিমুল এটা বুঝতে পেরে নিজেই এগিয়ে যায়। পুষ্প আর শিমুল দুজনে মিলে ডাল ভাত আর ডিম ভাজি করে। পুষ্প তার আনাড়ি হাতে শিমুলের সাহায্য নিয়ে রান্না শেষ করে। রাতের খাওয়া দাওয়ার পরে দুজনে শুয়ে পড়ে। সারাদিন যা ধকল গেল, এই কঠিন দুর্গম পথে তারা দুজনেই নতুন। বিছানায় পাতলা তোষকে শুয়ে শিমুল তার ফুলকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। শিমুলের সারাদিনের ক্লান্তি নিমেষেই পালায়। এই মেয়েটা তার শান্তি। প্রিয় মানুষকে বুকে জড়িয়ে ধরার মাঝে যে শান্তি আছে এটা বোধহয় পৃথিবীর আর কোথাও নেই। এই শান্তির তুলনা চলে না। এই শান্তির প্রখরতা কেবল তারাই বোঝে যারা প্রিয় মানুষকে জড়িয়ে ধরে শান্তির নিঃশ্বাস ছাড়তে পারে। এটা বুঝি আল্লাহ প্রদত্ত শান্তি। না হলে এত সুখ কেন সামান্য এই জড়িয়ে ধরার মাঝে? পুষ্প বলল, আমাকে বিয়ে করেই তোমার যত সমস্যা, বিয়ে না করলেই পারতে। অন্ধকারে শিমুল হাসে। ভালোবাসি যে, সমস্যার মোকাবেলা তো করতেই হবে। আমি মূল সমস্যার কারণ। এসব বলো না তো। ভালোবেসেছি, বিয়ে করেছি, এখন তোমাকে নিয়ে জীবন যুদ্ধেও নেমে গেছি। আমি চাই বাকিটা পথ আমার হাতটা ধরে তুমি আমার শক্তি হও। পুষ্প সুখে হাসে। শিমুলের বুকে মাথা রেখে বলল, আচ্ছা। দোয়া করো যেন একটা চাকরি খুঁজে পাই। দেখো, ভালো কিছু হবে। ভালো কিছু বললেই তো আর হয় না। শিমুল 3 দিন ঘুরে কোনো ব্যবস্থা করতে পারে না। সে তো আর সিনেমার জসিম আলমগীর না যে হুট করেই জীবনের চাকা বদলে যাবে। কোনো ব্যবস্থা হচ্ছে না, কিন্তু না খেয়েও তো থাকা যাচ্ছে না। হাতের টাকা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। রাস্তা হাঁটার সময় ভার্সিটির এক বড় ভাইয়ের সাথে দেখা হয়। লজ্জা শরম ভুলে ওনাকে একটা কাজের জন্য অনুরোধ করাতে উনি এক বন্ধুর মাধ্যমে গার্মেন্ট সিকিউরিটির গার্ড হিসাবে শিমুলকে জয়েন করিয়ে দেয়। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা। গার্মেন্টসে দিনের বেলায় কয় লট মাল আসে যায় সব হিসাবে রাখতে হবে। বেতন 7,500। শিমুলের হাত কাঁপে। যুদ্ধটা খুব কঠিন। গার্মেন্টস কাজ করার মতন ছেলে তো শিমুল নয়। তুখুর মেধাবী ছেলেটা কিনা গার্মেন্টসের চাকরি করবে? পুষ্পর মলিন মুখ ভেসে উঠতেই এসব চিন্তা দূরে ঠেলে দেয়। হোক গার্মেন্টস, তাতে কি, পুষ্পকে সুখী রাখতে হবে। ফুটপাতের রাস্তা ধরে বাসায় ফিরতে ফিরতে শিমুলের বুক ভেঙে হাহাকার আসে। কাল থেকে সে গার্মেন্টসে চাকরি করবে। গার্মেন্টস। পুকুরের কিনারায় দাঁড়িয়ে পানির মাছটা দেখে মনে হয় ধরা খুব সহজ, কিন্তু পানিতে নামলে বোঝা যায় মাছটার আয়ত্ত আনা কতটা কঠিন। ঠিক তেমনি জীবন যুদ্ধে না নেমে রঙিন স্বপ্ন দেখা খুব সহজ, কিন্তু মাঠে নামলেই টের পাওয়া যায় স্বপ্নের পথে হাঁটা এত সহজ না। একবেলায় ভাত জোগাড় করা যে কতটা কঠিন, যে একবেলা উপোস থেকেছে সেই এর মূল্য জানে। শিমুল চাইলেই পলাশ কিংবা তিয়াসের কাছে সাহায্য চাইতেই পারে, কিন্তু সে এটা করবে না। শকত হাওলাদার যদি শুনতে পায় তাহলে উপহাস করবে, বলবে যে ঠিক তো জেদ দেখিয়ে চলে গেল, এখন চলতে পারে না কেন?
বাপের কামাই ছাড়া চলতে পারে না? ফুটানি শেষ। আমি জানতাম এমনটাই হবে। 2 দিন পরে সুর শুরু করে বাড়িতে ফিরে আসবে। হোক একটু কষ্ট, তারপরেও শিমুল এসব কথা শুনতে রাজি না। পলাশ আর তিয়াস কয়েকবার ফোন দিয়েছে, কিছু লাগবে কিনা জানিয়েছে। শিমুল তাদের সুন্দর করে বুঝিয়ে না করে দিয়েছে। লড়াইটা যেহেতু তার, সে একাই লড়ুক, অন্যদের কাছে কিছু বলে সান্ত্বনা নেওয়ার মানেই হয় না। 1.5 মাস ধরে শিমুল গার্মেন্টসে চাকরি করছে। গার্মেন্টসের ম্যানেজার সুপারভাইজারদের মুখের ভাষা এত খারাপ, প্রকাশ করার মতো না। কি বিশ্রী টোনে কথা বলে, জঘন্য। শিমুল এসব কথার সাথে অভ্যস্ত না। অকথ্য কথা শুনলে মাথার রগ দপদপ করে জ্বলে ওঠে। এই তো আজকের ঘটনা। চাকরিতে ঢুকেছে 1.5 মাস, মাসের বেতন হাতে পেতে আরো দেরি। তার হাতে যা অল্প টাকা আছে, এগুলো দিয়ে কোনো রকমের টানাটানি করে চলে যাচ্ছে। 15-20 দিন ধরে সবজি ভাজি, করলা ভাজি, ডাল, ডিম ভাজি, আলু ভর্তা খেয়ে দুজনে দিন কাটাচ্ছে। আজকে সকালে পুষ্প ডাল রান্নার সময় হাতের ডাল ফেলে বেশ কিছুটা জায়গা পুড়িয়ে ফেলেছে। অতি আহ্লাদী মেয়েটা একটুও শব্দ করেনি, নিঃশব্দে তপ্ত শ্বাস ছেড়ে হাতে পানি দিয়ে আবার রান্নায় মনোযোগ দেয়। শিমুল যে কাজে যাবে, খেয়ে যেতে হবে, দেরি করলে চলবে না। কিন্তু ফর্সা হাতে লালের ছোঁয়ায় শিমুলের নজর এড়ায় না। ব্যস্ত হয়ে বার্ন ক্রিম এনে হাতে লাগিয়ে দেয়। শিমুল হাতের দিকে অপলক তাকিয়ে থাকে। ডান হাতের অনেকটাই পুড়েছে, কিন্তু পুষ্প নির্বিকার। প্লেটে বেশি করে ভাত নিয়ে নিজেও খায়, সাথে পুষ্পকেও খাইয়ে দেয়। সে জানে পরে পুষ্প খাবে না আর শিমুলকেও কিছু বলবে না। এই কারণে শিমুলের অফিসে যেতে লেট হয়ে যায়। ততক্ষণে গার্মেন্টসের 4টা লট মাল চলে গেছে। শিমুলকে দেখে ম্যানেজার এগিয়ে আসে। খানের পোলা, সিঁড়িতে আসছো? শিমুলের চোখ লাল হয়ে যায়, মাথা নেড়ে বলল, স্যার একটু সমস্যা হয়েছিল তাই। শিমুল কথা শেষ হওয়ার আগে ম্যানেজার দাঁত কিরমিরিয়ে জোরে জোরে বলল, সমস্যা থাকলে কাজ করছি না নাকি? গভর্নমেন্টের মাইয়ার পাশে না দেখলে মন ভরে না হাল্লার পড়লে। শিমুল হাত দিয়ে প্যান্ট খাপলে ধরে। এমন করে কথা বলার সাহস কারও নেই, কিন্তু পরিস্থিতিতে পড়ে এইসব নিম্নমানের কথাগুলোই শুনতে হচ্ছে। কাজ শেষ করে শিমুল একটা অফিসে যায়। তিয়াসকে দিয়ে তার সার্টিফিকেট আর পুষ্পর বই খাতা আনিয়েছে। এক বন্ধু এই অফিসে চাকরি করে, ও বলেছে কিছু একটা ব্যবস্থা করে দেবে। সে প্রায় 1 ঘন্টা ধরে বসে আছে, কিন্তু তার বন্ধু আসে না। পিয়নকে দিয়ে কয়েকবার খবর পাঠিয়েছে, কিন্তু প্রতিবারই উত্তর এসেছে ব্যস্ত। এবার পিয়ন এসে বলল কাল দেখা করতে, আজকে বেশি ব্যস্ত। শিমুল মুচকি হেসে বেরিয়ে আসে। সে বেশ বুঝতে পারছে এসব ব্যস্ত কিছু না, আসল কথা হচ্ছে শিমুলের সাথে কথা বলতে ইচ্ছুক না। তাই তো এই বাহানা। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে শিমুলের চোখে পুষ্পর মুখটা ভেসে ওঠে। এই কয়দিনে পুষ্প তার কাছে কোনো আবদার করেনি, কিছু খেতে চায়নি। শিমুলকে কখনো বুঝতে দেয় না পুষ্প যে কষ্টে আছে, কিন্তু শিমুল যে সব বোঝে। সান্ত্বনা হিসাবে পুষ্পকে শক্ত করে বুকে নিয়ে রাখে। এসব আবল তাবল ভাবতে ভাবতে বুক চিরে বেরিয়ে আসে হতাশার নিঃশ্বাস। অন্ধকারের ভিড়ে হারিয়ে যায় একটা পুরুষের হাহাকার, মিশ্রিত দীর্ঘশ্বাস, যে কিনা প্রিয় নারীকে সুখে রাখতে নিজের সর্বস্ব দিয়ে লড়ছে। পুষ্পর মোবাইলে তার মা রোকসানা ফোন দিয়েছে। পুষ্প কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোনটা রিসিভ করে। রোকসানা ধরে বলে, কেমন আছিস? ফোন না দিলে তো বাঁচা মরার খবরও জানতে পারবো না। পুষ্প কথা বলে না। এই পরিস্থিতিতে মোবাইলে 20 টাকা রিচার্জ করার চেয়ে আধা কেজি আলু কেনাই পুষ্পর কাছে বেশি আনন্দের। মুচকি এসে বলল, এই তো আম্মা ভালো আছি, তুমি আর আব্বা কেমন আছো? ভালো। পুষ্প কি বলবে ভেবে পায় না। কিছু কিছু সময় অতি আপনজনের সাথেও কথোপকথন সংক্ষিপ্ত হয়ে যায়, কথা ফুরিয়ে যায়। আর অপরপক্ষের মানুষটা যদি খোঁচা দিয়ে কথা বলে তাহলে আরো খারাপ লাগে। সে জানে রোকসানা এখন শিমুল, সাফিন, মুন্নিকে নিয়ে কথা শোনাবে। শিমুল কই? কাজে। রোকসানা চিবিয়ে বলল, কি কাজ করে বলিস না কেন? রিক্সা টিক্সা চালায় নাকি? সত্যি করে বল। পুষ্পর বুকটা ব্যথায় চিরবিরিয়ে ওঠে। শিমুলের নামে কোনো অপমান তার সহ্য হয় না। নিভু গলায় বলে, তোমাকে না বললাম একটা কোম্পানিতে চাকরি করে? কোম্পানি না কি কে জানে। কত বললাম এই নেতা ফেতা ছেড়ে সাফিনকে বিয়ে কর। তুই ঘাড় তেরামি করে বিয়ে করলি না, এখন মজা বোঝ। মা বাপের কথা না শুনলে ছাড়া কালে যায়, তুইও গিয়েছিস। পুষ্প বিরক্ত লাগে। এটা ঠিক, তার আব্বা আমার এই পরিস্থিতি ভালো লাগছে না, হয়তো মনে মনে কষ্টও পাচ্ছে, কিন্তু সব সময় এভাবে কথা বলার মানে কি? যা হবার তো তা হয়ে গেছে। শিমুলি কি ফেলনা নাকি? হোক টাকা কম, কিন্তু সে পুষ্পর রাজা। সে বিরক্ত গলায় বলল, এগুলো বাদ দাও না আম্মা।
রোকসানা দ্বিগুণ তেজ নিয়ে বলল, কেন বাদ দিব? শুনতে মজা লাগে না? মজা লাগবে কিভাবে? তোর বোনের ঢাকায় ফ্ল্যাট আছে আর তুই কিনা বস্তিতে থাকিস। নিজের কপাল নিজে বেছে নিয়েছিস, এখন আমাদের কিছু বলতে পারবি না। আমি তোমাদের কিছু বলি নাই আম্মা, আর বলবো না। এই প্রেম কদিন পরে জানালা দিয়ে পালাবে। তুই কি মনে করেছিস আমি কিছু বুঝি না? পুষ্প চোখ বন্ধ করে বিছানায় গা এলিয়ে দেয়। তর্ক করতে একদম ইচ্ছা করে না। আস্তে করে বলল, আচ্ছা। শাফিনদের দুইটা ফ্ল্যাট আছে। বিয়ে হলে রাজরানীর মতো থাকতি, বুঝলি না? পরে বুঝবি। নিজের কপাল নিজে পুড়লি। বিয়ে হলে শাফিনের ভালোবাসা পেলে দেখতি। ওসব শিমুল টিমুল সব ভুলে গেছিস। পুষ্প কি করে বোঝাবে শাফিন না তার যে শিমুলকেই চায়? শাফিনও তাকে ভালোবাসতো, আদরে ভরিয়ে দিত, কিন্তু তার যে শিমুলের ভালোবাসাই চায়, শিমুলের পাগল করা ছোঁয়া চায়। সবচেয়ে বড় কথা, শিমুলের কাছে এলে যে শান্তি মেলে তা তো কোথাও মিলবে না। তাহলে এই ফ্ল্যাট, শাফিন, এগুলো দিয়ে কি করবে? আম্মা এগুলো বাদ দাও তো, আমার কপালে যা আছে তাই হবে। পুষ্প মন খারাপের আঁচ হয়তো কিছুটা রোকসানার গায়ে লাগে। গলার স্বর নরম হয়ে আসে। কি রান্না করছিস আজকে? মায়ের একটু নরম কথায় পুষ্প চোখের পানি জমে যায়। সে কিভাবে বলবে যে আজকে 15-20 দিন ধরে মাছ আসে না, মাছ কেনার টাকা নেই? আসবে কিভাবে? সবজি ভাজি, ডিম ভর্তা, ডাল এসব দিয়ে দিন যাচ্ছে, কিন্তু মাকে এসব বলার মানে হয় না। মিথ্যা করেই বলল, টমেটো দিয়ে রুই মাছ রান্না করেছি আর মুসুরির ডাল। ভালো আছিস তো পুষ্প? আমাকে বল, টাকা লাগবে? মারা কিভাবে যেন বলা কথাই বুঝে যায়। পুষ্পর গলা ধরে আসে। টাকা আছে আম্মা, আর লাগলে তোমাকে বলবো। মুন্নি তোকে ফোন দেয় না? কতবার যেতে বলছে, যাচ্ছিস না কেন? পুষ্প শুকনো ঢোক গিলে। বোনের বাসায় যেতে হলে টাকার দরকার, খালি হাতে তো আর বোনের বাসায় যাওয়া যাবে না। তার উপর মুন্নি 6 মাসের প্রেগনেন্ট, কিছু না নিলেও তো 1000 খানেক টাকা লাগবেই। জিনিসপত্রের দাম যা চড়া। যাবো আম্মা, আসলে ও নতুন চাকরি নিয়েছে তো ছুটি নেই, দেখি সময় পেলেই যাব। আচ্ছা। মুন্নি তোর আব্বার জন্য কত কি কিনে পাঠিয়েছে। মেয়েটা আমাদের কথা কত ভাবে। পুষ্প কথা বলতে পারে না। তার বোন কত কি দিতে পারে আর সে পারে না। নিজের কাছে তো নিজেকেই ছোট লাগে। এইসব শুনে কি বলা যায় সেটাই খুঁজে পায় না। আচ্ছা আমার রাখি, শিমুল আসছে। রোকসানা কিছু বলার আগেই পুষ্প ফোনটা কেটে দেয়। চোখ দিয়ে পানি পড়ে। নিজেকে সামনে মোবাইল টাইম দেখে। শিমুলের আসার সময় হয়ে গেছে। জলদি বই নিয়ে বসে। রাতে দুজন একসাথে খেতে বসে। একটা ডিম পেঁয়াজ দিয়ে ভাজি করে দুভাগ করে দুজনে খায়। পুষ্প খাওয়ার ফাঁকে ফাঁকে শিমুলকে দেখে। বিয়ের পরে 1 মাস পুষ্প দেখেছে শিমুল ভোর সকালে এক্সারসাইজ করে একসাথে 6টা ডিম সিদ্ধ খেত, আর ওই ছেলে কিনা অর্ধেক ডিম দিয়ে ভাত খাচ্ছে। আসলে এই পরিস্থিতি মানুষকে সহজ বানিয়েই ছাড়ে। পুষ্পর মন খারাপ হয়। শিমুলের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। এসব হাবিজাবি পুষ্প খেতে পারলেও শিমুল খেতে পারে না। ওই যে অভ্যাস নেই। তারপরে জোর করে খায়। বলিষ্ঠ শরীর কিছুটা ভেঙে গেছে। শিমুল পুষ্পর করুণ চাহনি খেয়াল করে বলল, কি দেখো? তোমাকে। শিমুল প্লেটে হাত ধুয়ে বলল, আবার প্রেমে পড়ার ধান্দা করছো নাকি? পুষ্প হাসে। চুল দাড়ির কি অবস্থা দেখেছো? এই অবস্থায় প্রেমে পড়া বারণ। শিমুল মুচকি হেসে দাড়িতে হাত বোলায়। কিছুদিন না কাটার ফলে দাড়ি খুব বেশ বড় হয়ে গেছে। গতকাল এক সেলুনে গিয়েছিল। চুল দাড়ি কাটলে নাকি 200 টাকা লাগবে। শিমুলের পকেটে 600 টাকা আছে। এই টাকা দিয়ে বাকি মাসটা চলতে হবে। এখন 200 টাকা দিয়ে চুল দাড়ি কাটা তার কাছে বিলাসিতা ছাড়া আর কিচ্ছু না। উপায় হিসাবে 20 টাকা দিয়ে একটা ছোট কেচি কিনে নিয়ে এসেছে, যেটা এখন তার পকেটে আছে। উদ্দেশ্য আয়না দেখে নিজেই কাটছাট করে নিজেকে কিছুটা চলনসই করা। বাজারের সবচেয়ে ভালো সার্ভিস নেওয়া ছেলেটা কিনা নিজেই দাড়ি কাটে, তাও টাকার ভয়ে। শিমুলের হুহা করে হাসি আসে। সপ্তাহ হয়ে যাচ্ছে, গায়ে দেওয়ার সাবান নেই। পুষ্প না করেছে। সে বলেছে একটা সাবান কিনতে 60 টাকা লাগবে, তা দিয়ে 1 কেজি চাল চলে আসবে। কিভাবে খরচ কমানো যায় মেয়েটা শুধু এটাই ভাবে। আজকে শিমুল সাবান নিয়ে এসেছে। এই ছোট ছোট ব্যাপারগুলো শুনতে হাস্যকর লাগলেও এগুলো সত্যি। শিমুল পাতলা তোষকের ক্লান্ত শরীরটা ছেড়ে দেয়। পুষ্প লাইট নিভিয়ে সুসুর করে শিমুলের কাছে চলে আসে। শিমুল মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে পুষ্পকে দেখে। শিমুলকে কাছে পেলে মেয়েটা বিড়ালের মতন কাছে ঘেঁষে থাকতে চায়। পুষ্পর কপালে পড়ে থাকা চুল পিছনে ঠেলে বলে, আজকে পড়া কত দূর? পুষ্প শিমুলের হাতটা নিজের হাতে পুড়ে নেয়। আরেক হাত গালে ঘষে বলল, পড়েছি। পড়েছি বললে তো হবে না।
আমার ভালো রেজাল্ট চাই। কেউ যেন না বলতে পারে বিয়ে করে পরীক্ষায় ডাব্বা পেয়েছো। আচ্ছা। শিমুল গম্ভীর গলায় বলল, আচ্ছা আচ্ছা বললে হবে না, অফিসার হতে হবে। পুষ্প শিমুলের ক্লান্ত মুখের দিকে তাকায়। কি হবে লেখাপড়া করে? তার শিমুল এমন পরিশ্রম করছে আর সে কিনা কোনো সাহায্যই করতে পারছে না। শিমুলের ক্লান্ত শুকনো মুখটা দেখলে পুষ্প চিৎকার করে কান্না করতে ইচ্ছা হয়। কত মেয়েই তো চাকরি করে, আমিও করি, তোমার গার্মেন্টসে ঢোকা যাবে না? পুষ্পর কথা শুনে শিমুল স্তব্ধ হয়ে যায়। মোবাইলের ফ্ল্যাশ পুষ্পর দিকে করে, তার কথা গলায় আটকে আসে। রোয়েশ হয়ে বলে, মাথা ঠিক আছে? পুষ্প শিমুলের বলিষ্ঠ বুকে মাথাটা গুজে বলল, সহ্য হয় না, তোমার এই কষ্ট একদম সহ্য হয় না। পুষ্প নিঃশব্দে কাঁদে। শিমুল মোবাইলের ফ্ল্যাশ অফ করে কান্নারত পাখিকে খাঁচায় স্থান দেয়। পুষ্প জানতেও পারলো না তাকে বুকে ধরে শক্ত মনের পুরুষের চোখেও যে পানির আনাগোনা। পুরুষদের নাকি কাঁদতে মানা, অথচ কেউ জানে না অধিকাংশ পুরুষ কাঁদে, তবে লুকিয়ে। শিমুল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিঃশব্দে কাঁদে। মনে মনে বলে, আল্লাহর কাছে ফরিয়াদ করে আচ্ছা আল্লাহ, এটা ব্যবস্থা করে দাও না, আমার পাখিটাকে একটু সুখে রাখি। পলাশ খাতা দেখায় ব্যস্ত। নিধি পাশে বসে পলাশকে দেখে। এই মানুষটা তার জীবনে না আনলে জীবনের মানেটাই অজানা থেকে যেত। সুখের মরণ যে কাকে বলে এটা কখনোই জানা হতো না। এই শান্ত স্বভাবের পলাশ যে এমন উন্মাদ প্রেমিক তা কে কল্পনা করেছে? নিধির মনে হয় স্বামী হিসাবে শান্ত পুরুষই মানানসই। পলাশের চুলে হাত বুলিয়ে বলল, শিমুল ভাইয়ের খবর নিয়েছেন? হ্যাঁ। কিভাবে চলে, কিছু বলে না? না, টাকা পাঠাতে বললে বলে টাকা আছে, লাগবে না। কি জানি করে, হাল্লাই জানে। পলাশ মুচকি হাসে। তার ভাই তো, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, হাড়ে হাড়ে চেনা। শিমুলের আত্মসম্মান বোধ প্রখর। তার আব্বা খাওয়া পড়ার খোটা দিয়েছে, এবার শিমুল নিজের পায়ে দাঁড়িয়ে দেখাবে। পলাশের দৃঢ় বিশ্বাস শিমুল ভালো কিছু করবে। তার মতোই শিমুলও ইংরেজিতে ভালো ভার্সিটির ক্লাস টপার ছিল, কিন্তু শওকত হাওলাদার সেটা প্রকাশ করার সময় দেয়নি। এখন যেহেতু ঢাকা গিয়েছে, অবশ্যই ভালো চাকরি হবে। এমন তুখর মেধাবী ছাত্রের চাকরি না হয়ে পারেই না। নিধি পলাশের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে ভ্রু কঞ্চন করে বলল, হাসেন কেন? এমনি। শিমুল ভাইয়ের কথা ভাবলে আমার চিন্তায় গলা শুকিয়ে আসে, আর আপনি হাসেন? নিধি আমার ভাইটার প্রবল আত্মসম্মান বোধ। সম্মানে আঘাত করে এমন কিছু হলে সে কাজ করে দেখায়। দেখবে শিমুল আর পুষ্প এমন কিছু করবে যে সবাই চমকে যাবে। নিধি আনমনে বলে, তাই যেন হয়। শওকত হাওলাদারের চেয়ারম্যান অফিসে বিরোধী দলের লোক আক্রমণ করেছে। এতদিন শিমুল ছিল বিধায় কেউ চোখ তুলে তাকানোর সাহস পায়নি। যেই না শিমুলের চলে যাওয়ার খবর শুনেছে, অমনি তির্যক কথা হাতাহাতি আজ শেষ পর্যায়ের অফিস ভাঙচুর থেকে মারামারিতে গিয়ে ঠেকেছে। শিমুল নেই বিধায় তিয়াসও আসে না। শিমুল আর তিয়াসির সব বিষয়ে সামলিয়েছে। শওকত হাওলাদারের মাথায় ইটের বাড়ি লেগে ফেটে গিয়েছে, সেখান থেকে গল গলিয়ে রক্ত বেরোচ্ছে। মজিব হাওলাদার তাকে ধরে বাড়িতে নিয়ে আসে। পেশাকা দৌড়ে এসে এসব দেখে, হাহাকার করে বলল, শিমুল্লাই এই প্যাচ লাগাই গেছে। ওরে শিমুল্লাই রে, কি সর্বনাশ করে গেলি। শওকত হাওলাদার বিরক্ত হয়। শিমুল এসব করবে কেন? বরং শিমুল নেই তাই তো বিরোধী দলের লোক এত ঝামেলা করার সাহস পেল। শিমুল থাকলে এসব হওয়ার কোনো চান্সই ছিল না। শওকত হাওলাদার চোখ বন্ধ করে ভীষণভাবে শিমুলের প্রয়োজনীয়তা অনুভব করে। পেশাকারকে ধমকে বলে, এত ঘ্যান ঘ্যান করো না তো, যাও। শওকত হাওলাদারের এই অবস্থা রাবিয়া কাছেও আসে না, দূর থেকে দাঁড়িয়ে দেখে আর হাসে। শিমুলের অভাব বোঝা মাত্র শুরু, সামনে যে আরো কি কি হবে তা দেখার বিষয়। তার শিমুল এই অহংকারীদের ছোঁয়া থেকে বেরিয়ে গেছে, তাতেই তিনি খুশি। হোক একটু কষ্ট, তারপরেও শিমুল ভালো থাক, সুখে থাক। শিমুল আজকে 2টা টিউশনি পেয়েছে। গার্মেন্টসের কর্মীর সাথে কথা বলার এক পর্যায়ে উনি ব্যবস্থা করে দিয়েছে। 2টা টিউশনি থেকে 3000 টাকা আসবে। সেই খবরে তার মনটা খুবই খুশি। তার উপরে আজকে বেতন পেয়েছে, ওভারটাইম সহ মোট 9000 টাকা। বেতনটা পাওয়ার পর সারা মাসের কষ্ট গালিগালাজ সব ভুলে গিয়েছে। ফুরফুরে মেজাজে বাসার বাজার করেছে। খুশিতে বইয়ের জন্য একটা কালো সুতির শাড়ি কিনে ফেলেছে। বাজার থেকে বাসায় আসার পথে শপিং ব্যাগ ফাঁকা করে অনেকবার শাড়িটা দেখেছে আর হাসছে। এই 2 মাসে বউকে কিচ্ছু দেওয়া হয়নি, এই শাড়িটা দেখলে নিশ্চয়ই খুশি হবে।
পুষ্প বাজার খুলে সাথে শাড়ি দেখে ঠিকই খুশি হয়, কিন্তু অভাবের কথা মনে হতেই শাসিয়ে বলে, কি দরকার শাড়ি আনার? আমার কি কাপড় নেই? কতগুলো শাড়ি। শিমুল গামছা হাতে উঠে দাঁড়ায়, বাথরুমে যেতে যেতে বলল, আমার ইচ্ছা করলো তাই। শিমুল চলে গেলে পুষ্প বন্ধ দরজার দিকে এক পলক তাকিয়ে শাড়িটা কাঁধে ধরে আয়নার সামনে দাঁড়ায়। শিমুলের কালো পছন্দ, আর পুষ্পকেও কালোতে বেশি মানায়। পুষ্প মিটিমিটি হাসে। শিমুল দরজার ফাঁক করে এই দৃশ্য দেখে আবারও দরজা লাগিয়ে দেয়। এই মেয়েটার মুখের হাসি ফুটলেই তার কষ্ট সফল। রাতে পুষ্প শাড়িটা পরে। শিমুল শুয়ে শুয়ে দেখে পুষ্পের শরীরটা কি হালকা নষ্ট হয়ে যাচ্ছে না? হয়েছে হয়তো, ভালো মন্দ খাওয়াতে পারে না, বিদায় শরীর খারাপ হচ্ছে। পুষ্প শাড়ি পরে শিমুলের বুকে লুটিয়ে পড়ে। শিমুল দু হাতে পুষ্পকে জড়িয়ে নেয়। পুষ্প আহ্লাদি গলায় বলল, সোনা পাখি। শিমুল পুষ্পর জলজল চোখের দিকে তাকিয়ে বলল, কি চাই? দাবিটা কি? ভয়ঙ্কর প্রেমিক পুরুষের দেখা চাই। শিমুল মাথা নাড়ে হাসে। প্রেমিক পুরুষ তো প্রস্তুত, এখন ইশারা দিলেই হলো। পুষ্প মাথা ঝুঁকিয়ে বলল, কেমন লাগছে বললে না যে? শিমুল তার গলার ভাঁজে ঠোঁট ছুঁয়ে বলল, বলতে হবে কেন? তুমি বরাবরই সুন্দর, আমার রানী, শিমুল ফুলের রানী। পুষ্প মাথা সরিয়ে বলল, তাও প্রশংসা করবে। প্রিয় মানুষের মুখে প্রশংসা শুনলে ভালো লাগে। তাই? হ্যাঁ। আচ্ছা, সুন্দরী রাজকন্যা, আপনাকে এত এত সুন্দর লেগেছে যে নিজেকে আপনার কাছে সঁপে দিতে ইচ্ছে করছে। আপনি কি অধম প্রজার পাগলামিগুলো সহ্য করতে প্রস্তুত? শিমুলের বলার ধরন দেখে পুষ্প খিলখিল করে হেসে ওঠে। প্রস্তুত, কিন্তু আজকে মনে হয় প্রজা নয়, তার রানী স্বয়ং তাকে জ্বালাবে। রাজকন্যা, এ তো আমার পরম সৌভাগ্য। পুষ্প শিমুলের লোমশ বুকে তার নরম ঠোঁট দিয়ে থেমে থেমে চুমু খায়। শিমুল আবেশে চোখ বন্ধ করে নেয়। পুষ্পর নাক ঘষে আস্তে আস্তে কামড় দেয়। কুটকুট করে কামড়ে শিমুলের শরীরে শিহরণ বাড়িয়ে দেয়। শিমুল আস্তে গলায় বলল, ব্যথা পাই তো জান। পুষ্প বুঝে আসা গলায় বলল, আমার ভালো লাগে। শিমুল পুষ্পের কানে ফিসফিস করে বলল, আমারও তো ভালো লাগে। পুষ্প চোখ খুলে তাকিয়ে বলল, কি? পুষ্পর কোমল কবুতর সম বুকে নিজের দন্ত হালকা শুয়ে বলল, এভাবে আদর করতে। শিমুলের আক্রমণের পরিমাণ কম হলেও পুষ্প আদরে গলায় আর্তনাদ করে ওঠে। শিমুল তার ফুলের মাঝে মজে যায়। পুষ্প আবেশে চোখ বোঝে। ছোট্ট একটা রুমে আদরে উল্লাসে মুখরিত হয়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকারকে জানান দেয় শিমুল পুষ্পর টাকা কম, কিন্তু ভালোবাসা বেশি। এত ভালোবাসা যেখানে, সেখানে একটু কম খেলেও শান্তি। একটু টাকার অভাবে থেকে না হয় সুখে থাকুক, তাতে ক্ষতি কি? শিমুল ফিসফিস করে বলল, খুব ভালোবাসি জান, ইচ্ছে করে বুকটার ভেতর পুরে রাখি। পুষ্প আহ্লাদে গুঙ্গিয়ে ওঠে। এমন কাতর ভাবে কয়টা পুরুষ নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে? পুষ্প শিমুল পারে। নিজেকে উজাড় করে দিতে তার একটুও সংকোচ নেই। রাতটা কেটে যায় ভয়ঙ্কর ভালোবাসায়, কিছু অপ্রকাশিত কথায়, কিছু অলিখিত অনুভূতির ছোঁয়ায়। আহা, জীবন এত সুখের কেন? চারিপাশে এত সুখের বাতাস কেন? পুষ্পকে প্রতিদিন সন্ধ্যায় শিমুল পড়ায়। পুষ্পর সামনে HSC পরীক্ষা। এই মুহূর্তে তার সাবজেক্ট ভিত্তিক প্রাইভেট পড়ার দরকার ছিল, কিন্তু টাকার অভাবে প্রাইভেট পড়া হচ্ছে না। শিমুল লেখাপড়ায় ভালো ছিল বিধায় পুষ্পকে পড়াতে সমস্যা হয় না। লেখাপড়ায় পুষ্প আগের থেকে বেশি মনোযোগী হয়েছে। যে কোনো মূল্যেই হোক শিমুলের কষ্টের প্রতিদান দিতেই হবে। তাকে বিয়ে করেছে বলেই তো শিমুলের কপালে এই দুর্যোগ নেমে এসেছে। কই রাজপুত্রের মতন দিন কাটাতো, আর এখন কি অবস্থায় দিন কাটাচ্ছে। পুষ্পর ইচ্ছা করে শিমুলের সব কষ্ট দূর করে দিতে, চোখের ক্লান্তি দূর করে দিতে। তার পরীক্ষা আর মাস 2 বাকি। পরীক্ষার সময় গ্রামে যেতে হবে। দুজনে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। শিমুল পুষ্পর মাথায় হাত বুলিয়ে দেয়। পুষ্প হাসি মুখে শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুলের সামনে পুষ্প সহজে কাঁদে না। তার কান্না দেখলে শিমুল খুবই মন খারাপ করে, তাই তার কষ্ট লাগে। সে লুকিয়ে বাথরুমে গিয়ে কাঁদে। পুষ্পর হাসি মুখের দিকে তাকিয়ে শিমুল বলল, কত কষ্টে রাখছি, তারপরে এত খুশির কারণ কি? পুষ্প বাচ্চাদের মতন ঠোঁট গোল করে বলল, সুখী তো আছি। আমার হাসি মুখ দেখতে কি তোমার ভালো লাগছে না? লাগবে না কেন? তোমার হাসি মুখ দেখার জন্যই তো বেঁচে আছি সোনা। শিমুলের এই ছোট্ট আদরে ডাকে পুষ্পর মন জমজমিয়ে খুশির জোয়ার বয়। সেই খুশিতে পুষ্প তার চিকন গলায় গেয়ে ওঠে,
আমি চাই না বাড়ি গাড়ি আর, তোমায় পেলে চলবে আমার। অল্প আলো থাক না ঘরে, বিলাসিতার কি দরকার? ও প্রেম প্রেম হয়ে গেল রে, আর বাধা দিবে কে সে? শিমুল চোখের পলক ফেলে বলল, বাহ, সুন্দর তো। পাশের বাসার বক্সে লাগিয়ে রাখে, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আসলেই তোমার বিলাসিতার দরকার নেই? না, সবার মতো সুখে থাকতে ইচ্ছে করে না? আমার সুখেই তো তুমি। এই যে তুমি পাশে আছো, আমি বেশ সুখে আছি। এর চেয়ে বেশি সুখ কাকে বলে আমি জানি না, জানতেও চাই না। শিমুল মুগ্ধ চোখে তার মিষ্টি বউটাকে দেখে। এই ছোট্ট এক রুমের বাসায় টাকা কম ঠিক, কিন্তু ভালোবাসায় ভরপুর। যেখানে দুজনের মাঝে ভালোবাসা সর্বদা বিরাজমান, সেখানে বিলাসিতা না হলেও চলে। চলুক সময় তার গতিতে। কিছুক্ষণ কথা বলার পরে পুষ্প ঘুমিয়ে যায়। শিমুল এক ধ্যানে পুষ্পকে দেখে। মেয়েরা এমন কেন? নিজের সবটা উজাড় করে নিজেকে সুখী প্রমাণ করতে চায়। নেই কোনো আবদার, নেই কোনো ইচ্ছা, অভাবের টুস শব্দটি না করেও কেমন সব মেনে নেয়, মানিয়ে নিতে অক্লান্ত চেষ্টা করে। শিমুল অবাক হয়ে ছোট্ট পুষ্পকে দেখে। পরিস্থিতির চাপে পড়ে কতটা বুঝতার হয়ে গেছে, কত বোঝে, কতটা ধৈর্যশীল। কি দারুণভাবে শিমুলের এই দরিদ্রতা নিজেকে মানিয়ে নিচ্ছে। কখনো ঘুরতে গেলেও কিচ্ছু খেতে চায় না, কিনতেও চায় না। শিমুল এটা সেটা কিনে দিতে চায়, কিন্তু পুষ্প কিনতে চায় না। সে তো জানে শিমুলের পকেটের অবস্থা। শিমুলের পকেটে যদি কখনো টাকাই ভরে যায়, তখন শিমুল এই নারীটার কথা ভুলবে না। শূন্য পকেটে এত ভালোবেসে শক্ত করে হাতটা আঁকড়ে পাশে দাঁড়িয়েছে, ভরসা দিয়েছে, সাহস জুগিয়েছে। এমন স্ত্রী কয়জন পায়? যে পুরুষ পায় সে নিঃসন্দেহে ভাগ্যবান। এই ভাগ্যবান পুরুষের মধ্যে শিমুল একজন। এখন রাত ৩টা, শিমুলের ঘুম আসছে না। ঘুমন্ত পুষ্পর দিকে তাকায়। সারাদিন কাজ করে বাসায় এসে পুষ্পর এই মায়াবী মুখটা দেখলে সব যন্ত্রণা নিমিষেই পালায়। কত আদর লাগে এই মেয়েটাকে, এটা শিমুল ছাড়া কেউ জানে না। ঠান্ডা নিঃশ্বাস ফেলে পুষ্পর গালে কপালে চুমু খায়। শিমুল মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে পুষ্পর হাত দুটো দিকে করে। এই কয়েক মাসে হাতে অনেকগুলো ফোসকা পড়েছে। অপটু হাতে রান্নাবান্না করে হাতের অবস্থা করুন। শিমুল অনেকটা সময় ধরে দাগগুলো দেখে, মাথা নিচু করে দাগগুলোতে চুমু দেয়। কপালে পড়ে থাকা ছোট ছোট চুল সরিয়ে অপলক তাকিয়ে দেখে। মোবাইলের ফ্ল্যাশ বন্ধ করে পুষ্পকে টেনে বুকে নেয়। মেয়েটার শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, চেহারায় ক্লান্তিভাব স্পষ্ট। শিমুলের হঠাৎ মনে হলো সে ব্যর্থ, পুষ্পর জন্যই কিছু করতে পারছে না। কত অফিসে একটা চাকরির খোঁজে গেল, কেউ চাকরি দিতে চায় না। আর দেবেই বা কেন? নেই কোনো পূর্ব অভিজ্ঞতা, নেই মামা, নেই মানি। চাকরি পাবে কোন ভিত্তিতে? একটা চাকরির জন্য কত মানুষের পায়ে পায়ে ঘুরছে তা আল্লাহই ভালো জানে। আপন লোকেরা শিমুলকে তার অবস্থান বুঝিয়ে দিয়েছে, চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে সমানে সমানে তাল মিলিয়ে চলতে না পারলে লোকসম্মুখে পরিচিত বলার দরকার নেই। এতে নাকি বড় লোক নামের বন্ধু পরিচিতির সম্মান নষ্ট হয়। এত টেনশন শিমুল আর নিতে পারে না। বাসাটা পাল্টানো দরকার। পাশের রুমে সারাক্ষণ জোরে জোরে গান বাজায়। এত শব্দে পুষ্পর পড়া হয় না। গলির বাসার রুমের সামনে দিয়ে বাজে ছেলেদের অবাধ চলাফেরা। সে সারাদিন বাসায় থাকে না। পুষ্পকে একা রেখে গিয়ে চিন্তায় থাকতে হয়। সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, সকালে কাজে যেতে হবে। আসলে গার্মেন্টসে মানুষ পেরে কাজ করে না, বিপদে পড়েই গার্মেন্টসের মুখী হতে হয়। এই যে গার্মেন্টস আছে বলে তো শিমুল পুষ্প দুমুঠো ভাত খেতে পারছে। বিপদের পথে এই খারাপ উপাধি পাওয়া গার্মেন্টস গরিবদের ভরসা। শিমুল তপ্ত শ্বাস ফেলে পুষ্পর গায়ে কাঁটা দিয়ে দেয়। শওকত হাওলাদার কপালে হাত দিয়ে বসে আছে। চোখ বন্ধ করেও তার মনে হচ্ছে চারিদিকে বিপদ কিলবিল করে ছুটে আসছে। আহা, এখন শিমুলের শূন্যতা বেশ টের পাচ্ছে। ছেলেটা যে তাকে কোনো টেনশন দিত না, এটা এখন বুঝতে পারছে। সেদিন হাঙ্গামা থেকে বিরোধী দলের নেতা তার নামে মিথ্যা মামলা সাজিয়ে থানায় কেস করেছে। যদি কেস জিতে যায় তাহলে ওনাকে চেয়ারম্যান পদ থেকে বহিষ্কৃত করা হবে। ওনার মাথায় কিচ্ছু ধরছে না। একবার ভাবে শিমুলকে ফোন করবে, আর একবার ভাবে না। মজিব হাওলাদার ছেলের কাছে এসে দাঁড়ায়। কি করবি, কিছু ভেবেছিস? বাবার গলা শুনে শওকত হাওলাদার চোখ মিলে তাকায়। কি করব? আপনি আর আম্মা বলেন কি করা দরকার। খুব তো ছেলেটার পিছনে লেগেছিলেন, এখন সবকিছু সামলান। মজিব হাওলাদার নিজেও শিমুলের শূন্যতা টের পাচ্ছে। কাচমাচু করে বলল, আমার একার দোষ নেই, কিন্তু তুই সেদিন বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলি। শওকত হাওলাদারের মাথার রক দপদপ করে জ্বলে ওঠে। হাতের লাঠি ভেঙে গেলে এটার মূল্য বুঝতে
আর তার বেগ সামলাতে কেমন লাগে এটা শকত হাওলাদার হাড়ে হাড়ে টের পাচ্ছে। একটা বিয়েই তো করেছিল, আর সবাই মিলে কি মানসিক অত্যাচারটা না করেছে। ভুল হয়ে গেছে, এই ভুল শুধরানোর উপায় কি? শিমুলকে ছাড়া রাজনৈতিক কাজে টেকা মুশকিল মনে হচ্ছে। মুন্নির 7 মাসের সাধের অনুষ্ঠান, পুষ্প আর শিমুলকে বারবার ফোন করে যেতে বলেছে। অনেকদিন যাবৎ যেতে বলেছিল, পুষ্প এই সেই বাহানা দিয়ে না করে দিয়েছে। কিন্তু এবার না গেলে ব্যাপারটা আসলেই খারাপ দেখায়। পুষ্পর বাবা মাও আসবে, অনেকদিন হলো বাবা মাকে দেখে না, খুব ইচ্ছা করছে তাদের দেখতে। শিমুল পুষ্পর মুখের দিকে তাকিয়ে তার মনের ভাব বোঝার চেষ্টা করছে। পুষ্প বই গুছিয়ে পাশের টুলে রাখে। কি করব, যাওয়া উচিত না? শিমুল মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু এমন সময় অনুষ্ঠানটা হচ্ছে একদম মাসের শেষে, হাতে টাকা নেই, কিভাবে কি করব বলো তো? পুষ্প নিজেও শিমুলের পকেটের খবর জানে। মুন্নির বাসায় গেলে টাকার দরকার, এই মুহূর্তে এত টাকা নেই। সে কিছুক্ষণ ভেবে তার মোবাইল হাতে নিয়ে বলল, এটা বিক্রি করে দাও। শিমুল মোবাইলটার দিকে তাকায়, তার কিনে দেওয়া ফোনটা। যেদিন কিনে দিয়েছিল পুষ্প কি খুশি হয়েছিল, আর আজকে বলছে ফোনটা বিক্রি করে দিতে। সে অসন্তোষ গলায় বলল, মাথা খারাপ। পুষ্প মুচকি হেসে বলল, মাথা খারাপের কি আছে? আপুকে দেখতে যাব, টাকা লাগবে না? আর তুমি তো সারাদিন পাশেই থাকো, এত দামি মোবাইলের কি দরকার? তাই বলে বিক্রি করে দেবো? আরে সমস্যা নেই, আমার মোবাইলের দরকার নেই বিধাই তো বলছি। না, কারো কাছে ধার নিলেই হবে। পুষ্প রাজি হয় না, তার জেদ জিতে যায়। 18,000 টাকার মোবাইল মাত্র 4,000 টাকার মোবাইল বিক্রি করে দেয়। সকাল সকাল দুজনে রেডি হয়ে মুন্নিদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়। 5 রকমের ফল আরো হাবিজাবি কিছু নিয়ে শিমুল আর পুষ্প মুন্নির বাসায় যায়। মুন্নি বোনকে পেয়ে খুব খুশি। রোকসানা আর মিজান মেয়েকে জড়িয়ে ধরে। রোকসানা হাপুস নয়নে কতক্ষণ কাঁদে, বারবার বলে, তোর একই অবস্থা, শুকিয়ে গেছিস কেন? মুন্নির হাজবেন্ড নিজেদের বাড়ি, সাফিনের বাবা মা সহ আরো আশেপাশের অনেকেই দাওয়াত করা হয়েছে। মুন্নির হাজবেন্ড এক ফাঁকে সবার সাথে শিমুলের পরিচয় করে দেয়। বোনকে দেখে পুষ্পর মনটা ফুরফুরে হয়ে যায়, কিন্তু এই ফুরফুরে মেজাজ বেশিক্ষণ ভালো থাকে না। ড্রয়িং রুমে পা দিয়েই শুনলো সাফিনের মা একজনের সাথে বলছে, আরে এই মেয়েটাকে তো আমার ছেলের বউ করতে চেয়েছিলাম। ওই যে ছেলেটা সোফায় বসে আছে, ওইটাই আর বর। ভাবো, আমার রাজপুত্রর মতন ছেলেকে ফিরিয়ে কাকে বিয়ে করলো?